দর্শক, বাংলাদেশের অন্যতম প্রধান গণমাধ্যম, বলা যায় যে সবথেকে জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলো, তারা একটা চাঞ্চল্যকর দাবি করেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দল, বিশেষ করে তিনটি দলের পক্ষ থেকে, অন্তত যে তিনটি দলকে সরকার বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ এবং বড় দল মনে করে, জামাত বিএনপিকে তো করবেই, সাথে এনসিপিকেও তো সরকার বড় দল এবং গুরুত্বপূর্ণ দল এবং তৃতীয় দল হিসেবে মনে করে। সেই তিনটি দল থেকে বিভিন্নভাবে উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, রাজনৈতিক সম্পৃক্ততার কারণে উপদেষ্টা অনেককে সরিয়ে দেওয়ার দাবি, এনসিপির পক্ষ থেকে একটা লিস্ট ধরিয়ে দেওয়া সরকারকে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। অর্থাৎ বহু উপদেষ্টার বিরুদ্ধেই এরকম অভিযোগ তিনটি দলের পক্ষ থেকেই করা হয়েছে। শুধু তিনটি দল না, বাইরে যে দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে থেকেও বিভিন্ন সময়ে দাবি উঠেছে যে এই সরকারের উপদেষ্টারা নিরপেক্ষ না, এরকম মানে তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে, মানে দাবি জানানো হয়েছে। এরকম একটা প্রেক্ষাপটে প্রথম আলো চাঞ্চল্যকর এই তথ্যটা প্রকাশ করেছে। তথ্যটা কি? তথ্যটা হলো, ছাত্র যে দুই উপদেষ্টা আছেন সরকারে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদেরকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। এবং সেটা গত মাসে সেপ্টেম্বরেই তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে। সেপ্টেম্বর নাগাদই তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু তারা শোনেননি, তারা পদত্যাগ করেননি। তারা বলেছেন তাদের সময় দরকার আরও। এই চাঞ্চল্যকর তথ্য যখন প্রথম আলো প্রকাশ করলো, তখন এর বাস্তবতা কি দাঁড়াচ্ছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন কি করছেন না, শেষ পর্যন্ত তারা আদৌ পদত্যাগ করবেন কি না, এবং এনসিপির নানা বৈঠকে এই দুই উপদেষ্টা উপস্থিত থেকে এনসিপির হয়ে নানা ধরনের মানে কর্মকাণ্ড করছেন এবং এনসিপির হয়ে এক ধরনের দুতিয়ালি করছেন, এরকম ভয়ঙ্কর তথ্য প্রথম আলো দিয়ে তারা দাবি করছে যে এগুলোও ঘটছে। কি বলতে চাইছে তারা, ভেতরের তথ্য কি, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স। দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে, তার মানে প্রধান উপদেষ্টা তাদেরকে পদত্যাগ করতে বলেছেন, কিন্তু তারা দুইজন শোনেননি। কি বলছে প্রথম আলো? প্রথম আলো শিরোনামটা এমন, দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। আজকেই এই চাঞ্চল্যকর প্রতিবেদনটা তারা প্রকাশ করেছে। সেখানে তারা কি বলছে, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। অর্থাৎ গত মাসের মাঝামাঝি সময়েই তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু তারা শোনেননি। কিন্তু তারা আরও সময় নিতে চেয়েছেন। এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আরও জানা গেছে, মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না, তিনি সরকারেই থাকতে চাচ্ছেন। অর্থাৎ তিনি সরকারে থেকেই তার কার্যক্রম চালিয়ে যেতে চাইছেন। কেন চাইছেন? অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন। অবশ্য কোনো বিষয়ই এখনো চূড়ান্ত হয়নি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর আগেও অবশ্য একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে নির্বাচনকালীন সরকারে তিনি থাকবেন না, অনেকেই থাকবে না। অর্থাৎ তিনি এত আগে পদত্যাগ করতে চান না, যতদিন থাকা যায় ততই তো ভালো। নির্বাচনের তফসিল ঘোষণার হয়তো আগের দিন তিনি পদত্যাগ করলেন, এরকমটা হতে পারে। তখন হয়তো আমাদের প্রেস সেক্রেটারি তিনি তাকে নিয়ে একটা সংবাদ সম্মেলন করবেন, পদত্যাগের সংবাদ সম্মেলন। সেখানে হয়তো মানে এর আগে নাহিদ ইসলামকে যে আখ্যা দিয়েছিলেন যে আগামীর প্রধানমন্ত্রী, সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কি হিসাবে মানে আখ্যা দেন সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। তিনি তাকে আগামীর রাষ্ট্রপতি বলেন, নাকি আগামীর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাকি আগামীর মানে উপপ্রধানমন্ত্রী বলেন, সেটা আমরা দেখব, সময়ই বলে দেবে সেই ব্যাপারটা। প্রথম আলো দাবি করছে এই বিষয়ে চেষ্টা করেও দুই উপদেষ্টার বক্তব্য পাওয়া যায়নি। অর্থাৎ প্রথম আলোর কাছে তারা কিছু বলতে চাননি। তবে আসিফ মাহমুদ গত 14ই আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে মাহফুজ আলম গত 28 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন, 2 মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই, মানে আমি কখন নামবো আমি জানি না। 28 সেপ্টেম্বর এটা বলছেন। প্রথম আলো বলছে যে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছিল। অর্থাৎ 28 সেপ্টেম্বর মাহফুজ আলম ওই কথা যেদিন বলেছিলেন, সেদিন তিনি জানতেন যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, সেই চাপ তার উপরে রয়েছে। সূত্র বলছে, ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ উপদেষ্টা পরিষদে শেষ পর্যন্ত থাকুক। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ শেষ পর্যন্ত, অর্থাৎ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকুক, এটা চান ছাত্ররা এবং ছাত্র উপদেষ্টারা।
তারা মনে করেন না থাকলে উপদেষ্টা পরিষদে কেউ কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। কি ভয়াবহ অবিশ্বাস বিরাজ করছে। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পরে 8 আগস্ট সরকার গঠিত হয়। তখন উপদেষ্টা পরিষদের প্রধান সহ সদস্য ছিলেন 23 জন। তাদের মধ্যে এই 2 জন ছাত্র প্রতিনিধিও ছিলেন। সরকার গঠনের সময় উপদেষ্টা পরিষদে ছিলেন মানে নাহিদ ইসলাম। তিনি পদত্যাগ করে পরবর্তীতে এনসিপির দায়িত্ব নেন। মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থাকলেও পরবর্তীতে উপদেষ্টা হন এবং মন্ত্রণালয়বিহীন উপদেষ্টা থাকেন। নাহিদ ইসলামের পদত্যাগের পরে তার মন্ত্রণালয় মাহফুজ আলমকে দেয়া হয়। শুরুতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্য মন্ত্রণালয়ে থাকলেও পরবর্তীতে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেয়া হয়। এই ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এমন ধারণা করতে অসুবিধা হয় না যে এই 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টা এনসিপির ঘনিষ্ঠ। তারা দলটির পরামর্শকের ভূমিকায় থাকেন। সর্বশেষ জুলাই সনদ স্বাক্ষর করা নিয়ে সংকটের মধ্যে 14 অক্টোবর রাতে জাতীয় ঐকমত্য কমিশন এনসিপির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করে। বৈঠকে দলটির পক্ষে অন্য নেতাদের পাশাপাশি অংশ নেন একজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাও। অর্থাৎ এই 2 জনের একজন সেই বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে অনানুষ্ঠানিক মিটিংয়ে। অবশ্য এনসিপি নেতাদের মত হলো অন্তর্বর্তী সরকার গঠনের সময় বিভিন্ন দলের থেকেই নাম এসেছিল। সুতরাং মানে রাজনৈতিক মতাদর্শ আছে বলতে হলে আরও অনেককে বলতে হবে। তারা অস্বীকার করেনি যে রাজনৈতিক মতাদর্শ এই 2 জনের নেই। এই বিষয়টি নিয়ে লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছেন, উপদেষ্টা পরিষদ নিয়ে যেসব বক্তব্য আসছে তা সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এসব বক্তব্য জনগণের মধ্যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করতে পারে। তাই এসব বিষয়ে প্রধান উপদেষ্টাকে সাহসী পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, 2 ছাত্র উপদেষ্টার উচিত পদত্যাগ করা অথবা ঘোষণা দেওয়া যে তারা নির্বাচন করবেন না এবং এনসিপির সঙ্গে তাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য কোনো সম্পর্ক নেই। ঘোষণা তো বহুবার দিয়েছে যে সম্পর্ক নেই। তাতে কি সম্পর্ক নষ্ট হয়ে গেছে? তাতে কি তাদের মধ্যে যে ভেতরে ভেতরে মেকানিজম সেগুলো কি নষ্ট হয়েছে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গুলশানের আলোচিত চাঁদাবাজির ঘটনায় মানে গ্রেপ্তারকৃত একজন শাহ আলম সম্ভবত তার নাম, সেই ব্যক্তি, সেই তরুণ যে ভিডিও মানে বাইট দিয়ে গিয়েছিলেন, সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সরাসরি দায়ী করেছিলেন যে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত এবং ওয়েস্টিন হোটেলের পাশে যে তার সঙ্গে মিটিং করেছিলেন অনেকক্ষণ ধরে, সেগুলো সিসিটিভি ফুটেজেও পাওয়া গেছে। পরবর্তীতে আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কণ্ঠে শুনেছিলাম হাঁসের মাংসের তত্ত্ব। কিন্তু ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে যে পরদিনই যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এনসিপি ওই তরুণের বউকে নিয়ে এসে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করিয়ে এটা বলিয়ে নিয়েছিল যে ওই তরুণ যেটা বলেছেন ভিডিও মানে বাইটে, সেটা তার কথা নয়, তাকে কিডন্যাপ করে নিয়ে ইশরাক হোসেন এই ভিডিও তৈরি করে ছেড়ে দিয়েছে। অথচ সেই তরুণ বলছেন সজ্ঞানে যে আমাকে অ্যারেস্ট করা হতে পারে, আমাকে অ্যারেস্ট করা হলে আমাকে দিয়ে অনেক কিছু বলিয়ে নেওয়া হতে পারে, অনেক কিছু বলিয়ে নেওয়ার আগে আমি প্রকৃত সত্যটা বলে গেলাম। তার মানে হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেভ করার জন্য এই কর্মকাণ্ডগুলো এনসিপিকে করতে দেখেছিলাম আমরা। এই এছাড়া আরও অনেক ঘটনা রয়েছে যেগুলোর মধ্য দিয়ে একেবারে সরাসরি প্রমাণিত হয়েছে যে এনসিপির পারপাস সার্ভ করছেন এই 2 ছাত্র উপদেষ্টা। এমনকি গোপালগঞ্জ কাণ্ডের দিনেও আমরা পুলিশের একেবারে প্রধান যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমে বসে থেকে গোপালগঞ্জের ঘটনা তদারকি করার ঘটনা দেখেছি আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। পরবর্তীতে তিনি খালেদ মহিউদ্দিনের সঙ্গে সাক্ষাৎকারে, আমেরিকার ঠিকানায় সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তাকে অনুরোধ করা হয়েছিল সেখানে থাকতে, কারণ ছাত্র প্রতিনিধিদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে আমার যেহেতু একটা যোগাযোগ আছে, আমার যেহেতু একটা সম্পর্ক আছে, আমি যেন থেকে তাদেরকে ঠিকঠাক মতো গাইড করতে পারি, তারা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেই জন্য আমাকে রিকোয়েস্ট করে রাখা হয়েছিল। সেই তথ্য প্রমাণ দেয় যে এনসিপির সঙ্গে তার মানে একেবারে মানে এটা সম্পর্ক না, এনসিপির কমান্ডিং পজিশনে যে তিনি অবস্থান করছেন সেগুলো মানে প্রমাণ দেয়। সুতরাং আলাদা করে আর অস্বীকার করার তো কিছু নেই, সম্পর্ক থাকতেই পারে। যারা একসাথে আন্দোলন করেছে, একসাথে সংগ্রাম করেছে, একসাথে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তাদের মধ্যে সম্পর্ক থাকবে না এই কথা বলতে যাওয়াই তো বোকামি। এই কথা বলতে যাওয়া মানে একটা মিথ্যার বেশাতি করা, এটা তো দরকার নেই। সম্পর্ক আছে, বরং এটা স্বীকার করলেই ভালো হয়। স্বীকার করে বলা উচিত যে সম্পর্ক আছে, যোগাযোগ আছে,
কিন্তু আমরা কোনো মানে অনৈতিক সুবিধা নিচ্ছি কিনা সেটা আপনারা দেখেন। এটুকু বললেই বোধহয় ঝামেলাটা মিটে যায়। সম্পর্ক নাই, তারা আমাদের না, তারা আমাদের দলের না, তারা ছাত্র প্রতিনিধি, এই ধরনের কথা বলে ব্যাপারটাকে হাস্যকর করার কোনো যুক্তি থাকতে পারে না। দর্শক, প্রথম আলো যে তথ্যটা দিল, অর্থাৎ সরকার বিভিন্ন দিকের চাপে তাদেরকে পদত্যাগ করার কথা বলেছিলেন গত মাসেই মাঝামাঝি সময়ে, কিন্তু তারা পদত্যাগ করেননি। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইজন কি নির্বাচন না করে শেষ পর্যন্ত এই সরকারে থাকতে চাইবেন, সরকারের থেকে শেষ পর্যন্ত এনসিপির হয়েই কাজ করতে চাইবেন, নাকি একজন নির্বাচন করবেন আর একজন থাকতে চাইবেন? আর থাকতে যদি তারা চান, সেই ক্ষেত্রে বিশেষ করে বিএনপি সহ অন্যান্য বিএনপি সমমনা যে দলগুলো, তারা কি রাজি হবে যে সরকারে তারা থেকে এনসিপির পক্ষে কাজ করার ব্যাপারে তারা সহযোগিতা করবে? এই ব্যাপারে কি তারা রাজি হবে? অবশ্য রাজি হতেও পারে যদি শেষ পর্যন্ত নির্বাচনী জোটে আমরা বিএনপি এবং এনসিপিকে এক কাতারে দেখি। তখন বিএনপি কৌশলগত কারণে এই ব্যাপারে রাজি হতেও পারে, যেন এনসিপির হয়ে কাজ করা মানেই তো বিএনপির হয়ে কাজ করা হবে। আবার যদি আমরা দেখি যে বিএনপির সঙ্গে জোট করলে জামাত একেবারে সরাসরি বলছে এদেরকে আমরা রাখতে চাই না, এদেরকে বাদ দিতে হবে। আবার জামাতের সঙ্গে এনসিপি জোট করলে বিএনপি বলতে পারে যে এদেরকে বাদ দিতে হবে। সুতরাং খুব একটা যে মসৃণ পথ সামনে অপেক্ষা করছে, সেটা ভাবার কোনো অবকাশ নেই।